একটি রাষ্ট্রের প্রতিটি নাগরিক রাষ্ট্র নামক আধুনিক দর্শনের ছায়াতলে বসবাস করে। নাগরিকরাই রাষ্ট্র গঠন করে এই অলিখিত চুক্তিতে যে তারা নিজেরা কোনো সহিংসতায় লিপ্ত হবে না। নাগরিক সুরক্ষায় সব অপরাধ ও বিশৃঙ্খলা দমনে একক দায়িত্ব থাকবে রাষ্ট্রের উপর। অথচ নিয়তির পরিহাস হলো, আমরা যতই আধুনিক ও সভ্যতার শিখরে আরোহণ করছি, অপরাধের রূপান্তর এবং পারস্পরিক কলহ বিবাদ ততই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কেন এই মেশিন সিভিলাইজেশন বা যন্ত্র সভ্যতা মানবজাতির জন্য আশীর্বাদ না হয়ে ক্রমশ এক অনিবার্য অভিশাপে পরিণত হচ্ছে? বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সে কালজয়ী সুরের আকুলতা কি আজ আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় না? আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই শান্তিপ্রিয় সরলপ্রাণ মানুষের পরম আশ্রয়স্থল ও আধ্যাত্মিকতার অনন্য কেন্দ্র মাজারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানাবিধ বিভ্রান্তি, অপপ্রচার এবং সত্য মিথ্যার ব্যবধান উন্মোচন করতেই আমাদের এই বিশেষ আয়োজন। ফ্যাক্ট চেক চ্যাপ্টার 3-তে আপনাকে স্বাগত। मुर्शिदी खुदा हाँ नबी के जब खुदारे पाওয়া যাবে মুর্শিদের নবীর মধ্যে সমপর্যায়ের ভাব। রহস্যের ইঙ্গিত না পাও তা আমারেও ভালো, কারণ পীর বড়রা সত্য পাওয়াই বড়। 11 এপ্রিল 2026 কুষ্টিয়ার দৌলতপুর থানার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুর রহমান কালান্দর বাবা শামীম জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের অনুসারী। নিজ বাড়িতেই ওস্তাদের নামে শ্রী কালান্দর বাবা শামীম জাহাঙ্গীর দরবার শরীফটি পরিচালনা করেন। দরবারে হামলা করে ভাঙচুর ও দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। দরবারে হামলায় রহমান সহ কয়েকজনকে আহত অবস্থায় দৌলতপুর থানা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মোহাম্মদ আব্দুর রহমানকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 2021 সালে মোহাম্মদ রহমানের একটি বয়ান, এই বক্তব্য প্রায় 6 মিনিটের। আর পরিবর্তিত এই বয়ান প্রচার হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দরবারে হামলার কারণ হলো এই বিকৃত কন্টেন্ট। চলুন মূল বয়ানটি আবারও দেখা যাক। শুদ্ধ হওয়া ছাড়া কিতাবকে স্পর্শ করা যায় না, মোল্লার বলে কোরআন স্পর্শ করা যায় না। যে কেউকে ওযু না করি কাগজের কোরআন ধরা যায় না। কোরআন কি শরীর যাবে আমার কাছ থেকে যাবে না? আধ্যাত্মিক কথা, মারিফতি কথা, গোপন। বিকৃত বয়ানটির জন্য এলাকাবাসী ফুঁসে ওঠে। এলাকাবাসী বয়ানটি যাচাই বাছাই না করেই হামলা করে দরবারে। বিকৃত বয়ানটির জন্য খুন হতে হলো মোহাম্মদ আব্দুর রহমানকে। ভিডিও অ্যাপসের মাধ্যমে ফুটেজটির ফেক চেক করা যাক। দেখতে পেলেন এটি একটি গুজব ছিল, আর এই গুজবের পরিণতি শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে ঠেকল। কুষ্টিয়ার মাজারের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর শাহ আলী মাজারে ঘটল আরও একটি দুর্ঘটনা। মাজার কেন এখন টার্গেটে পরিণত হলো, বিশেষ করে 36 জুলাই অভ্যুত্থানের পর? জানতে চাইলাম ভাবুকদের নিয়ে বিশেষায়িত নিউ মিডিয়া বানান সম্পাদক মোহাম্মদ রোমেলের কাছে। 5 তারিখের পরে প্রায় বাংলাদেশে 100-র উপরে মাজারের উপর হামলা হয়েছে। এই হামলাগুলির চরিত্র অনেক জায়গায় ভিন্ন ভিন্ন, কিন্তু কমন যেটা হচ্ছে মাজারের প্রতি রাগ, ঘৃণা, ক্ষোভ এবং মাজারের ব্যাপারে অভিযোগ এখানে 3টা। একটা হচ্ছে বলে যে এখানে অনিসলামিক কাজ হয়, অশ্লীল কাজ হয়, মাদকের আখড়া আর শরীয়ত বিরোধী কাজ হয়, এরকম অভিযোগ করা হয়। তো এই বেশিরভাগ অভিযোগগুলো আসলে ঠিক না। এর সাথে আসলে দেখবেন
হয়তো কোনো একটা পলিটিক্যাল পাওয়ার রিলেটেড বা অর্থনৈতিক কোনো একটা গ্যাঞ্জাম আছে বা বিজনেস রিলেটেড কোনো গ্যাঞ্জাম আছে, হ্যাঁ, কিন্তু এটাকে প্রকাশ করে এইভাবে। আবার কখনো কখনো যে রাজনৈতিক দ্বন্দ্বগুলিও এই মাজারের কেন্দ্রিক এসব প্রকাশ হয়। ভারতের মসজিদে বাদ্যযন্ত্র ট্রাম্পেট বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা শিরোনামে বাংলাদেশি কয়েকটি গণমাধ্যমে খবর ছাপায়। চলুন খবরটি যাচাই করা যাক। ফের বাংলাদেশে আক্রান্ত হলেন হিন্দুরা। রংপুরে বাংলাদেশের গণমাধ্যমেই শুধু এমন গুজব ছড়ায় না, প্রতিবেশী দেশ ভারতও বাংলাদেশ নিয়ে প্রচার করা ভুয়া খবরের প্রতিযোগিতায় এক কাঠি সরেস। সম্প্রতি আমাদের নজর কাটল ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানারের একটি পরিসংখ্যানে। 2026 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে বাংলাদেশকে নিয়ে ভারতীয় 51টি গণমাধ্যমে 64টি ভুয়া খবর প্রকাশ করে। ভারতে বিধানসভা নির্বাচন হয়েছে গত এই মাসের শুরুর দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচন হয়েছে গত মাসে 5টা রাজ্যে নির্বাচন হয়েছে, এর ভিতরে পশ্চিমবঙ্গ একটা ছিল রাজ্য। তো এই নির্বাচন কেন্দ্র করে আমরা যেটা দেখেছি যে প্রচুর সাম্প্রদায়িক অপতথ্য, যেটাকে আমরা কমিউনাল প্রোপাগান্ডা বলি, যেটা বাংলাদেশ এবং ভারতের জন্য একটা বড় ইস্যু। এর ভিতরে একটা খুব বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে ভারতের একটা মসজিদে নামাজরতদের পিছনে হচ্ছে ভারতীয়রা ইয়া বাজাচ্ছে বা ট্রাম্প মানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এমন একটা বিষয় ছিল। তো আমরা ক্রস চেক করতে গিয়ে দেখলাম, রিউমার স্ক্যানার প্রথম এটা খুঁজে বের করে আমরা দেখলাম যে এটা রিসেন্ট কোনো ভিডিও তো নাই, এবং এটা ভারতেরই কোনো ভিডিও না, এবং এটা বাংলাদেশেরই একটা মাজারের ভিডিও। ভারত বাংলাদেশ নিয়ে ছড়ানো ভুয়া খবরাখবরে পাকিস্তানি বা আর বাদ যাবে কেন? চলতি বছরের 20 মে বাংলাদেশের একটি টেলিভিশন সহ কয়েকটি গণমাধ্যমে পাকিস্তানের করাচির হাটে কোটি টাকার দানব সার বলে ভিডিও এবং ফটোকার্ড প্রকাশ করে। ফেক চেককারী সংস্থা রিউমার স্ক্যানার ভিডিওটির প্রাথমিক অসঙ্গতি দেখতে পায়। ভিডিওটি আমরা কয়েকটি কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে যাচাই করে দেখতে পারি। ৩৬ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মাজারের পাশাপাশি নারীরাই সবচেয়ে বেশি অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আর এই বিভ্রান্তিকর তথ্যগুলোর ধরন এতটাই সুদূর প্রসারী যে এর চরম মূল্য দিতে হতে পারে আমাদের জেনজি এবং জেনারেশন আলফা অর্থাৎ নতুন প্রজন্মকে। প্রযুক্তির এই অন্ধকারের গ্রাস কতটা ভয়াবহ তা স্পষ্ট হয় অতি সাম্প্রতিক এক গবেষণায়। চলতি বছরের 14 মে আইসিডিডিআরবি তাদের একটি গবেষণা প্রতিবেদনে জানায়, ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় 5 ঘন্টা ডিজিটাল স্ক্রিনের পেছনে ব্যয় করছে। কোমলমতি শিশুদের উপর ডিজিটাল আসক্তির মনস্তাত্ত্বিক ও শারীরিক প্রভাব কতটা মারাত্মক তা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত জানব। তার আগে একজন নারী হওয়ার কারণে কিভাবে রাজনৈতিক ও সামাজিকভাবে সাইবার আক্রমণের শিকার হতে হয় তার এক জ্বলন্ত উদাহরণ ব্যারিস্টার জাইমা রহমান। তিনি কিভাবে প্রতিনিয়ত গুজব সৃষ্টিকারীদের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন সেই চিত্রটি এবার দেখে আসা যাক। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। যোদ্ধা হিসেবে শহীদ জিয়া পাকিস্তান সরকারে থাকাকালীন সময়ে হেলাল উপাধি পেয়েছিলেন। শহীদ জিয়ার সহধর্মিণী সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই দুই মহাত্মার ঘরে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাটির মানুষ এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান পেশায় একজন অনন্য সফলতার পরেও সাধারণ জীবন যাপন করেন। এই ঘরেই জন্ম নেন ব্যারিস্টার জাইমা রহমান। জাইমা রহমানকে নিয়ে ছাপানো হয় এই ফটোকার্ড। এই ফটোকার্ডের লেখা আমরা উচ্চারণ করতে পারছি না। ফেসবুক, ফ্যাক্ট চেক অ্যাপস বা গুগল অ্যাপসের মাধ্যমে আপনারাই দেখতে পারেন এটি আসল না নকল। ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে এরকম আরও কিছু ফেক ফটোকার্ড দেখে আসা যাক। শুধু জাইমা রহমানই নন, সবথেকে বেশি ভুয়া খবর ছড়ানো এবং সাইবার বুলিংয়ের শিকার হয় রাজনীতিবিদরাই। ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানারের তথ্যমতে এই বছরের প্রথম 3 মাসে দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি 172টি গুজবের শিকার হয়, আর এনসিপি প্রধান নাহিদ ইসলাম শিকার হন 20টি গুজবের।
জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ৮০টি গুজবের এবং তার দল জামায়াত ইসলামী ৫৫৪টি গুজবের শিকার হন। প্রধানমন্ত্রী তারেক রহমান শিকার হন ২৮৭টি গুজবের এবং দল হিসেবে সর্বোচ্চ ৭৯০টি গুজবের শিকার হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ ধরনের বোলিং বা উত্ত্যক্তের শিকার হলে কোন ধরনের মানসিক চাপ অনুভূত হয় জানতে চাই মনোবিজ্ঞানীর কাছে। যে কোনো মানুষের জন্য এটা কোনো অবস্থাতে এটা এক্সপেক্টেড না, এবং কোনো অবস্থাতে এটা তো আমাদের স্বাভাবিক যে সমাজ কাঠামো, আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, আমাদের পারিবারিক মূল্যবোধ, এটা সব কিছুর প্রতি তো এটা সাংঘাতিক রকমের একটা খুব নেতিবাচক। এবং সবচেয়ে যেটা প্রবলেমেটিক, এই ঘটনা, এই বিষয়গুলো যখন আমরা অহরহ দেখতে থাকবো, তখন আমাদের মধ্যেই যেটা বললাম, আমাদের বড়দের মধ্যে কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স গ্রো করবে। কাজে তাহলে আমাদের তো এরকম যদি ঘটনাগুলো চলতে থাকে, তাহলে তো আমাদের সমাজ কাঠামোর জায়গাগুলোয়, পারিবারিক মূল্যবোধের জায়গাগুলো তো আর থাকে না। এটা মাথায় রাখতে হবে যে এই ঘটনাগুলো শুধুমাত্র আরেকজনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তা না, এই ঘটনাগুলো কোনোভাবে ডিরেক্ট বা ইনডিরেক্ট প্রভাব কিন্তু আমার উপরও পড়ছে। আমিও এটার এক ধরনের ভিকটিম কালকে হতে পারি। আমি যদি সরাসরি ভিকটিম নাও হই, এই বিষয়গুলো যে নানাভাবে আমরা দেখছি, এটার এই নেতিবাচকতা কিন্তু আমরা আলটিমেটলি এই ভুক্তভোগী কিন্তু আমরাও হব। এখন আমরা নজর দিব গ্রিন টিভি ফ্যাক্ট চেকের ফ্যাক্ট চেক ক্যালেন্ডারের দিকে। ভুয়া খবর ছড়ানোর কারণ হিসেবে দেখা যায় অ্যাটেনশন ইকোনমি। এই মনোযোগ অর্থনীতিকে অনলাইনে পয়সা ইনকাম করবার একটি রাস্তা বা বিজ্ঞাপন বলা যায়। ক্লিক করলেই ইনকাম। ১৯ মে রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটেরই একজন ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। শরীর থেকে গলা কেটে বাথরুমে রাখা হয়। এছাড়া শরীরের সংবেদনশীল বিভিন্ন অংশকে অনেকগুলো টুকরা করা হয়। এই শিশুটি হত্যার ঘটনার প্রথম কয়েকদিনেই অনেকগুলো ভুল খবর শিশুটির বিষয়ে বিভিন্ন জনকে যোগ করে বানানো হয়। এটিকে আমরা কলিকাল, আদিম যুগ কিংবা অন্ধকারাচ্ছন্ন যুগও বলতে পারি না। এ কোন বিবেক নিয়ে বেঁচে আছি আমরা? প্রশ্ন গুজবকারীদের কাছে। লজ্জায় মাথা অবনত হয়ে আসে। ভুল তথ্যের বিভ্রান্তি থেকে আপনাদের মুক্ত রাখতে আমরা বিভিন্ন অ্যাপ ও প্রযুক্তির মাধ্যমে খবরের সত্যতা যাচাইয়ের কিছু সহজ কৌশল আপনাদের দেখিয়েছি। প্রযুক্তির পাশাপাশি যে কোনো সংবাদের সত্যতা নির্ণয় করতে পারে আপনার নিজস্ব বিবেক ও কাণ্ডজ্ঞান। একটি সংবাদ কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তার শিরোনাম কী, কিংবা প্রতিবেদনটি কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কিনা, তা একটু সচেতন হলেই যাচাই করা সম্ভব। আপনাদের সুরক্ষায় আমরা প্রতিটি পর্বে একটি ফ্যাক্ট চেক ক্যালেন্ডার তৈরির উদ্যোগ নিয়েছি। প্রবাদ আছে না, শত্রুকে সবসময় নিজের কাছে রাখো, চোখের পলকেরও সীমানায়, যেন তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই আঁচ করা যায়। এই গুজব ক্যালেন্ডার ডিজিটাল দুনিয়ায় মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে হয়ে উঠতে পারে আপনার অন্যতম ঢাল। বিদায় নেওয়ার আগে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া সেই নিষ্পাপ শিশুটিকে, যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা ও সংবেদনশীল ভুয়া খবরের এক নির্মম হিড়িক আমরা দেখেছি। সেই শিশুটির প্রতি গভীর সমবেদনা এবং শোক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর পোস্টমর্টেম নিয়ে। মনে রাখবেন, গুজব প্রতিরোধে আপনি হতে পারেন আগামীর সবচেয়ে বড় যোদ্ধা।